এবং ডক্টর জিয়াউল হক আমাদের সাথে আছেন। উনি চিটাগং মেডিকেলের এক্স স্টুডেন্ট এবং উনি কনসালটেন্ট রেডিওলজিস্ট হিসেবে কাজ করছেন ইউনাইটেড লিঙ্কনশায়ার হসপিটাল, যেটা এনএইচএস ট্রাস্টের আন্ডারে ইউনাইটেড কিংডমে, ইংল্যান্ডে। এবং ওনার স্পেশাল ইন্টারেস্ট হচ্ছে লোয়ার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল এমএসকে এন্ড মায়োলোমা, এবং উনি জেনারেল রেডিওলজিস্ট হিসেবে ইউনাইটেড লিঙ্কনশায়ার হসপিটালে কাজ করছেন। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ জিয়াউল হক। ডক্টর জিয়া, কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? রাইট, আমরা আপনার স্ক্রিন শেয়ার পেয়েছি, ফুল স্ক্রিন। আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, ধন্যবাদ আনিস। শুরুতে আমি বলে নিচ্ছি, আমার এই প্রোগ্রামে আমার সিনিয়র যারা আছেন, আমার স্যার এবং আমার সিনিয়র কলিগ যারা আছেন, তাদের সবাইকে সালাম, শ্রদ্ধা, এবং আমার অন্যান্য কলিগ এবং জুনিয়র যারা আছেন তাদেরকে শুভেচ্ছা। কোভিড-19 নিয়ে অনেক কিছু বলা হয়ে গেছে, রেডিওলজিতে তেমন আর কিছু বলার খুব একটা নেই। তারপর আমি একটু করে বলবো আমার ইউকে পার্সপেক্টিভে আমি কিভাবে COVID-19 ফেস করেছি। First UK case was seen in February 2020, and since 31st of December, worldwide there were 10 million cases, and among that 0.5 million people have died. COVID stands for Corona, V for virus and D for disease, 2019. So altogether it is COVID-19. Clinical feature, we all know there is asymptomatic, the patients, they are clinically symptomatic, who are having fever, cough, and other symptoms, which are already been discussed. Well, in terms of imaging, basically we are doing chest X-ray, CT scan, and sometimes ultrasonogram. This slide I want to describe a little, because this is the decision tool that we have used in our trust and across the UK. So the patients who are having symptoms with COVID-19, they are basically triaged, and initially with a phone call. There is one dedicated COVID call number, that is 111. So if anybody is suspected with COVID, or if anybody is having any symptom, tara prothome 111 ke phone korbe, and there will be some medical personnel who will be answering their questions and their queries. এছাড়াও অনলাইনে 111 অনলাইনে একটা ওয়েব পোর্টাল আছে, ওখানে যেও একটা স্ট্রাকচার্ড ফর্ম আছে, সেটা ফিল আপ করলে ওখান থেকে আপনি গাইডেন্স পাবেন যে আপনাকে কি করতে হবে, whether you are going to isolate at home or you need a hospital admission. So that is the initial part of the whole thing. But when you are going to a hospital, তখন কি হবে, সেই ক্ষেত্রে আমি এই স্লাইডের কথাটা বলছি। সাসপেক্টেড কোভিড কোনো একটা পেশেন্ট যখন আমাদের হসপিটালে আসবে, প্রথমে যেটা হবে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট হবে এবং কিছু বেসিক ল্যাব টেস্ট করা হবে। তার মধ্যে যেটা মেইনলি ইম্পর্টেন্স দেওয়া হবে যে ফিভার, জ্বর আছে কিনা, এবং দেখা হবে লিম্ফোসাইট কাউন্ট। যদি জ্বর থাকে এবং লিম্ফোসাইট কাউন্ট লো থাকে, তাহলে আমরা তাকে ধরে নিব যে তার কোভিড হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আমরা তার ওই পেশেন্টগুলোকে দুই ভাগে ভাগ করব, একটা হলো যে স্টেবল পেশেন্ট, আরেকটা হচ্ছে সিরিয়াসলি ইল। এবং এটা ডিপেন্ড করবে ব্লাড স্যাচুরেশনের উপরে, অক্সিজেন স্যাচুরেশনের উপর, এবং একটা স্কোরিং এর উপর, যেটাকে বলা হয় নিউজ স্কোর। নিউজ স্কোর অ্যাকচুয়ালি ন্যাশনাল আর্লি ওয়ার্নিং স্কোর, সেটা এনএইচএস ইউকেতে 2012 সাল থেকে চালু হয়েছে, এবং সেটা ওই just to help screening the patient who are severely ill. তো এখন ওইভাবে যখন স্কোরিংটা দেখা হবে যে যাদের স্যাচুরেশন 94% এর কম এবং যাদের নিউজ স্কোরটা 3 এর বেশি হবে, তাদেরকে ধরা হবে সিরিয়াসলি ইল। আর যাদের স্যাচুরেশন 94% এর বেশি এবং নিউজ স্কোর যাদের 3 এর কম হবে, তাদেরকে ধরা হবে স্টেবল পেশেন্ট। যারা সিরিয়াসলি ইল থাকবে, দে উইল গো স্ট্রেট অ্যাওয়ে টু চেস্ট এক্স-রে, এবং সেখান থেকে তারপরে এটা আবার ভাগ হয়ে যাবে কয়েকটা অংশে। তার মধ্যে যাদেরকে পাওয়া যাবে যে ক্লাসিক ফিচার লাইক
bilateral, peripheral, and lower lobe opacification, they are considered as definitive patient of COVID. আর যাদের ক্ষেত্রে দেখা যাবে আনসার্টেইন এবং যাদের এক্সরেতে তেমন কিছু পাওয়া যাবে না, they will go for a CT scan. CT scan থেকে তখন সেটা আবার আলাদা হয়ে যাবে, যে যারা ডেফিনিটিভ ফিচার্স প্রেজেন্ট করবে তাদেরকে কোভিড পেশেন্ট হিসেবে ট্রিট করা হবে এবং আইসোলেট করা হবে। সিটি স্ক্যানেও যদি ইনডিটারমিনেট পাওয়া যায়, সেই ক্ষেত্রে তখন আমাদের ক্লিনিশিয়ানদের সাথে একটা লিয়াজো করে ক্লিনিশিয়ান এবং রেডিওলজিক্যাল ক্লিনিক্যাল এবং রেডিওলজিক্যাল রিভিউ করা হবে। রিভিউ করে দেন উই উইল ডিসাইড ওয়েদার দ্য পেশেন্ট নিডস হসপিটাল ম্যানেজমেন্ট অর আইসোলেশন। এখন সিটি স্ক্যান করার পরে অথবা চেস্ট এক্সরে করার পরে যদি এমন কিছু ফাইন্ডিং পাওয়া যায় যেটা কোভিড নয়, সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে আলাদা করে ফেলবো এবং they will be treated in other way. I mean, they don't need isolation and they will be admitted into a non-COVID ward. আচ্ছা, এই গেল সিরিয়াসলি ইল যারা তাদের কথা। আর যে পেশেন্ট গুলো স্টেবল থাকবে, যাদের স্যাচুরেশন 94% এর বেশি হবে এবং নিউজ স্কোর যাদের 3 এর কম হবে, তাদেরকে এক্সরে করা হবে যদি দেখা যায় যে ক্লিনিক্যালি তার সিমটম গুলো খুব পজিটিভ। সেই ক্ষেত্রে যদি অ্যাবনর্মাল চেস্ট এক্সরে হয়, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে তার COVID-19 আছে, তাকে আমরা সেলফ আইসোলেট করব, কিন্তু বলে দিব যে আপনি বাসায় থাকবেন, কিন্তু আপনি 14 দিন পরে ফলো আপে আসবেন। আবার যদি এমন হয় যে পেশেন্টের তেমন কোনো এক্সরেতে কিছুই পাওয়া যায়নি, তাদেরকে আমরা মানে বাসায় পাঠিয়ে দেবো উইথ সাম অ্যাডভাইস, এবং তাদেরকে বলবো যে আপনি 14 দিন সেলফ আইসোলেশনে থাকবেন, এবং 14 দিন পরে যদি আপনার কোনো সিমটম না থাকে দেন ইউ আর ফ্রি, and এর মধ্যে যদি কখনো আবার সিমটম অ্যাগ্রাভেট করে দেন ইউ উইল again contact us. So this is the flow chart and this is the way we segregated the patients and we used our radiology service. এবার একটু কথা বলে নেই, এই স্লাইডটা আমি রেখেছি যারা খুব জুনিয়র রেডিওলজিস্ট আছে তাদের জন্য। প্যাথোলজিক্যাল চেঞ্জ গুলো নিয়ে সব অলরেডি এটা বলা হয়েছে। তারপর আমি একটা কথা বলতে চাই যে সেকেন্ডারি পালমোনারি লবিউল যে ব্যাপারটা আছে, দিস ইজ আ বেসিক অ্যান্ড ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ চেস্ট লাং, অ্যান্ড যারা এই সিটি চেস্ট ইমেজিং নিয়ে কাজ করেন অথবা HRCT তে কাজ করেন, তাদের জন্য এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। কারণ যত ভাইরাল ইনফেকশন অথবা যে কোনো পালমোনারি ইনফেকশনে যে ইনভলভমেন্টটা হয়, সেটা হচ্ছে মেইনলি এই সেকেন্ডারি পালমোনারি লবিউলের ক্ষেত্রে। আমরা এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো এই যে সেকেন্ডারি, এখানে একটা সেকেন্ডারি পালমোনারি লবিউলে যেটা থাকে, একটা রেসপিরেটরি ব্রঙ্কিউল থাকে, সেখান থেকে অ্যালভিউলার ডাক্ট, অ্যালভিউলার সেক, এবং এটা একটা বাউন্ডেড থাকে বাই ইন্টারলোবিউলার সেপ্টা। ইন্টারলোবিউলার সেপ্টাতে থাকে পালমোনারি ভেইন এবং লিম্ফ্যাটিক্স, আর রেসপিরেটরি ব্রঙ্কিউল দিয়ে ওই রেসপিরেটরি ব্রঙ্কিউলের গায়ে লেগে থাকে পালমোনারি আর্টারি। এখন যখন কোন একটা ভাইরাস আমাদের বডিতে ঢুকে বা যে কোনো একটা অর্গানিজম, আজকে ভাইরাসের কথাই বলি, ভাইরাস যখন একটা লাংসে ঢুকবে, ট্রাকিয়া, প্রিন্সিপাল ব্রঙ্কাস, সেগমেন্টাল ব্রঙ্কাস এবং টার্মিনাল ব্রঙ্কাস পর্যন্ত এইখানে লাংসের একটা ক্লিয়ারিং মেকানিজম থাকে, সিলিয়া থাকে, যেটা আপনার 2 মাইক্রন পর্যন্ত মলিকুলগুলোকে ক্লিয়ার করে ফেলতে পারে। ইফ ইট ইজ লেস দেন 2 মাইক্রন ওটা করতে পারে না। প্লাস যেটা হয়, রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে শুরু করে অ্যালভিউলার ডাক্ট এবং অ্যালভিউলার সেকে কোনো সিলিয়া থাকে না। সো কোনো একটা ভাইরাস যদি কোনোভাবে ওইখানে পৌঁছে যেতে পারে, দেন ইট ইজ ট্র্যাপড। তখন দেখা যায় সেখানে সে মাল্টিপ্লাই করে বা সেখানে একটা ইনফ্লামেটরি রিঅ্যাকশন করে যেটা হয়, তার ইন্টারলোবিউলার সেপ্টাতে সে ইনফ্লামেটরি রিঅ্যাকশন করে এক্সুডেশন হয়, ইডেমা হয়, যেটা আমরা এই HRCT যখন করি তখন দেখতে পাই। তো এই ব্যাপারটা যখন আস্তে আস্তে বাড়তে থাকে, যখন এক্সুডেশনটা এবং ইনফ্লামেশনটা আরো বাড়ে, তখন সেই ওপাসিফিকেশনটা আরো বেড়ে গিয়ে আমরা কনসোলিডেশনটা দেখতে পাই। সো দিস ইজ দ্য বেসিক মেকানিজম হাউ উই see the changes in CT scan. এই স্লাইডটাতে আমি আর যাব না, চেস্ট এক্সরের ব্যাপারে সবাই বলেছে, এর আগের স্পিকাররা খুব সুন্দর বলেছেন, নতুন করে কিছু বলার নাই। তারপরে একটা স্লাইড আমি রেখেছি বিকজ যেটা হয় এয়ার স্পেস ওপাসিটিস এবং বায়োল্যাটারাল ডিস্ট্রিবিউশন। এখানে আমি একটু কথা বলবো যে আমরা কিভাবে রিপোর্টিংটা করেছি। আমরা সবসময় ফলো করেছি ব্রিটিশ ইনস্টিটিউট অফ রেডিওলজি এবং ব্রিটিশ সোসাইটি অফ থোরাসিক ইমেজিং, ওদের গাইডলাইনকে। সেই ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা
কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি ফাইন্ডিংসটাকে। একটা হচ্ছে নর্মাল, যদি চেস্ট এক্সরে নর্মাল থাকে তাহলে আমরা বলে দিয়েছি যে ইট ইজ এ নর্মাল চেস্ট, প্লিজ এক্সক্লুড কোভিড বাই ডুইং আরটিপিসিআর। আর যদি ক্লাসিক কোনো ফিচার্স থেকে থাকে, যেমন বাইলেটারাল অ্যান্ড প্রিডমিনেন্টলি পেরিফেরাল অ্যান্ড লোয়ার লোবার এয়ার স্পেস ওপাসিফিকেশন থাকে, সেই ক্ষেত্রে আমরা বলেছি ক্লাসিক। আর যদি ইনডিটারমিনেট থাকে, যদি ওরকম ওপাসিফিকেশন গুলো ক্লাসিক ডিস্ট্রিবিউশন না থাকে, সেক্ষেত্রে আমরা ইনডিটারমিনেট বলেছি, এবং বলেছি ক্লিনিক্যালি অ্যাসেস করতে এবং আরটিপিসিআর এর সাথে কোরিলেট করতে। আর কিছু ফিচার আমরা পেয়েছি যেগুলো কোভিড এর সাথে মেলে না, যেমন নিউমোথোরাক্স পেয়েছি, কিছু ইফিশন ছিল, কিছু লোবার নিউমোনিয়া, এবং কিছু কিছু কেসে আমরা ম্যাস পেয়েছি, দোজ ওয়্যার ট্রিটেড অ্যাজ নন কোভিড। আর ক্লাসিক কোভিড এর ক্ষেত্রেও আমরা কিছুটা ভাগ করে নিয়েছি, কিছুটা গ্রেডিং করেছি, যদিও আমাদের ক্লিনিশিয়ানরা, আমি সেই কথাটা একটু পরে আসবো, সিটিতে আসবো, রাফলি একেবারেই খুব খোলামেলা চোখে আমরা যেভাবে গ্রেডিং করেছি সেটা হচ্ছে, একটা লাংস যখন আমরা ক্লিয়ার দেখেছি, ইট ইজ ক্লিয়ার, ইট ইজ নর্মাল। যখন আমরা কোনো একটা চেস্টে কিছু ওপাসিটি দেখেছি বাট দেখা গেছে কালোটা সাদার চেয়ে বেশি, সোজা বাংলায় একটা চেস্ট এক্সরেতে কালো অংশটা যদি সাদা অংশের চেয়ে বেশি হয়, দ্যাট ইজ আমরা বলেছি এটা মাইল্ড। যদি সাদা এবং কালো অংশ, সাদা অংশ বলতে যে অ্যালভিওলার ওপাসিটিটাকে বোঝানো হচ্ছে, সাদা এবং কালো যদি 50-50 হয় আমরা বলেছি মডারেট। এবং যদি আমরা দেখেছি যে অলমোস্ট ম্যাক্সিমাম পোর্শন অফ লাং ইজ হোয়াইট, দেন উই কনসিডার্ড অ্যাজ সিভিয়ার। দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দিস। সিটি স্ক্যানের ব্যাপারে একটু আসি। সিটি স্ক্যানের ফাইন্ডিং নিয়ে আর কিছু বলবো না, এটা অলরেডি বলা হয়েছে, কিন্তু তারপরে এইটুকু বলবো যে স্ট্যান্ডার্ড সিটি হিসেবে আমরা উইদাউট কন্ট্রাস্ট সিটি স্ক্যান করেছি, বিকজ আমরা নর্মালি কন্ট্রাস্ট দিলে কিছু এনহ্যান্সমেন্ট লাং প্যারেনকাইমার হয়, সেটা আমাদেরকে অনেক সময় মিসলিড করে, whether it is a ground glass or it is a normal enhancement. So আমরা প্লেন সিটি স্ক্যান করেছি। আর কন্ট্রাস্ট সিটি স্ক্যান করেছি তখনই যখন আমাদের ক্লিনিশিয়ানরা আমাদেরকে বলেছে যে দে আর সাসপেক্টিং পালমোনারি এম্বলিজম, তখন আমরা কন্ট্রাস্ট দিয়েছি। এবং কিছু কিছু ক্ষেত্রে যখন এই কোভিড ছাড়াও অন্য কোনো প্যাথোলজি ক্লিনিশিয়ানরা সাসপেক্ট করে, সেই ক্ষেত্রেও আমরা কন্ট্রাস্ট দিয়েছি। আর লো ডোজ সিটির ব্যাপারে আমরা একটু বলবো। লো ডোজ সিটি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পেডিয়াট্রিক এবং প্রেগন্যান্ট পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করেছি, আর মেইনলি ইউজ করেছি ফলো আপ সিটির ক্ষেত্রে। এখন কথা হচ্ছে যে আমরা কি শুরুতেই সিটি স্ক্যান করব, এটা একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আমি অনেকে দেখেছি এখানে করেছে মেসেজ বক্সে। আমাদের স্ট্র্যাটেজিটা ছিল এরকম যে আরটিপিসিআর যদিও গোল্ড স্ট্যান্ডার্ড, কিন্তু আমরা সবাই জানি যে এটা 30% এর ক্ষেত্রে এটা নেগেটিভ আসতে পারে। সেই ক্ষেত্রে আমাদের চেস্ট এক্সরেটাকেই আমরা বেশি ইম্পর্টেন্স দিয়েছি। আমাদের এই ট্রাস্টে এবং আমাদের এনএইচএস ইংল্যান্ড এভাবেই বলেছে যে চেস্ট এক্সরেটাকে ইম্পর্টেন্স দিতে। যদি চেস্ট এক্সরে ইনকনক্লুসিভ হয় এবং পেশেন্টের যদি এপিডেমিওলজিক্যালি এবং ক্লিনিক্যালি সাপোর্টিভ সিমটম থাকে, সেই ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করেছি। সিটি স্ক্যানের ফিচার নিয়ে কিছু বলার নেই। সিটি স্ক্যানের সাথে আলট্রাসোনোগ্রামের একটা ব্যাপার আছে, সেটা নিয়ে আমি একটু করে বলবো, কারণ আলট্রাসোনোগ্রাম একটা ভাইটাল ইম্পর্টেন্স ছিল, বিশেষ করে আইসিইউ আইটিইউ পেশেন্টদের ক্ষেত্রে। এইখানে র্যাপিড প্রোগ্রেশন বা কনসলিডেশন ডিসিপেশন এই স্টেজগুলো বলা হয়েছে। দিস ইজ এ টিপিক্যাল ফাইন্ডিং। এআরডিএস নিয়ে একটা কথা বলতে চাই। আমাদের সাথে ক্লিনিশিয়ানদের অনেক যে ব্যাপারটা নিয়ে অনেক কথা হচ্ছে সেটা হচ্ছে এআরডিএস। কারণ যেসব পেশেন্টরা কোভিড সিমটম বা ফিচার্স নিয়ে এসছে, তারা দেখা গেছে যে আলটিমেটলি ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের এখানে এআরডিএস ডেভেলপ করেছে। তো এখন ক্লিনিশিয়ানদের কোয়েরি ছিল যে পেশেন্টের এআরডিএস আছে নাকি সেকেন্ডারি কোনো ইনফেকশন ডেভেলপ করেছে। টু বি ভেরি অনেস্ট, রেডিওলজিক্যালি আমরা এটাকে খুব একটা ডিফারেন্সিয়েট করতে পারিনি, বাট এআরডিএস এর ব্যাপারটা যেটা আমরা বলেছি, এআরডিএস এর আপনারা সবাই জানেন যে এআরডিএস এ একটা ফ্রন্টাল অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র গ্রেডিয়েন্টের একটা ব্যাপার থাকে। আমরা তখনই এআরডিএস বলবো যখন একটা চেস্ট সিটিতে আমরা অ্যান্টেরিয়রলি গ্রাউন্ড গ্লাস পাবো, মাঝামাঝিতে গ্রাউন্ড গ্লাস এবং কনসোলিডেশনের একটা মিক্সচার পাবো, এবং ডিপেন্ডেন্ট আমরা এরিয়াগুলোতে মানে ডেন্স কনসোলিডেশন পাবো। এই যে গ্রেডিয়েন্টটা, সেটা খুব টিপিক্যাল ফর এআরডিএস। আর যে কোনো, ইটস নট অনলি দ্য COVID-19, ইট ইজ এনি ভাইরাস ক্যান ডু result in ARDS. তো এআরডিএসটা আমাদের ফেস করতে হয়েছে। ক্লিনিশিয়ানরা জানতে চেয়েছে যে আমার পেশেন্টের ইনফেকশন আছে কিনা। এটার একটা বড় কারণ হলো, আমি বাংলাদেশে আমার
আমি দেখেছি যে বাংলাদেশে কোভিড পেশেন্টদেরকে যে ট্রিটমেন্ট করা হচ্ছে এখানে একেবারে গদ বাঁধা সবাইকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, কিন্তু এইখানে আমাদের পেশেন্টদেরকে রেয়ারলি অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, এবং ওই অ্যান্টিবায়োটিকটা দেওয়ার জন্য দে হ্যাভ টু জাস্টিফাই যে এই পেশেন্টটা অ্যান্টিবায়োটিক পাবে, কারণ তারা এই জন্য আমাদেরকে জানতে চেয়েছে যে পেশেন্টের সেকেন্ডারি ইনফেকশন আছে কিনা। তো আমরা যেটা হচ্ছে আমরা খুব স্ট্রংলি বলতে পারি নাই, বাট আমরা এইটুকু বলেছি যে আমরা যখন প্রিভিয়াস সিটির সাথে পরের সিটিগুলো কম্পেয়ার করেছি তখন আমরা বলেছি যে পেশেন্টের কিছু এক্সট্রা অপোসিটি আছে, উই আর নট ভেরি শিওর, তোমরা তখন ব্লাড পিকচার এবং অন্যান্য ফাইন্ডিংস এর সাথে কোরিলেট করো। এবং সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে পিসিআর এর সাথে কোরিলেট করেছি, সিরাম প্রো ক্যালসিটোনিনের সাথে কোরিলেট করেছি, এগুলো কোরিলেট করে দেন IT consultant stays prescribed antibiotic. তো এরপরে এখন যে স্লাইডটা এসছে এই স্লাইডে হচ্ছে চেস্ট এক্সরে রিপোর্টিং ফরম্যাটটা কি একটু বলা হয়েছে। আমরা ব্রিটিশ সোসাইটি অফ থোরাসিক ইমেজিং এ যেভাবে ফরম্যাটটা দিয়েছে আমরা সেটাই ফলো করার চেষ্টা করেছি। এটা আমি এখন এটা নিয়ে বিশেষ কিছু বলবো না, সময় খুব কম। এটা অনলাইনে ওয়েবসাইটে আপনারা পাবেন, যাদের দেখার ইচ্ছা আছে একটু কষ্ট করে ব্রিটিশ সোসাইটি অফ থোরাসিক ইমেজিং চেস্ট এক্সরে ফরম্যাট দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন। সিটি প্রোফর্মাটা নিয়ে একটু বলি, কারণ সিটি স্ক্যান রিপোর্টিং এর ব্যাপারে অনেকেই আমাকে এর আগেও টেক্সট করেছে আমরা কিভাবে রিপোর্ট করি। আমরা বেসিক্যালি খুব সিম্পলি রিপোর্ট করেছি। আমরা যখনই একটা সিটি পেয়েছি আমরা 3 ভাগে ভাগ করে নিয়েছি যে আইদার ইট ইজ ক্লাসিক, আইদার অর ইট ইজ ইনডিটারমিনেট, অর ইট ইজ নন কোভিড। ক্লাসিক পিকচার গুলো আপনারা অলরেডি দেখেছেন, সবাই এটা নিয়ে ডিসকাস করেছে। ইনডিটারমিনেটের ক্ষেত্রেও যেগুলো আমরা বলেছি যে যদি পেরিফেরাল না হয়, গ্রাউন্ড গ্লাস অপাসিটি গুলো থাকে একটু অন্যভাবে কমপ্লেক্স হয় এবং ইউনিল্যাটারাল থাকে, একটু ইনডিটারমিনেট থাকে, সেই ক্ষেত্রে আমরা আবারও বলেছি যে ক্লিনিক্যাল অ্যাসেস করতে এবং আরটিপিসিআর এর সাথে কোরিলেট করতে। নন কোভিড কেসগুলোকে আমরা আলাদাভাবে ডায়াগনোসিস করে বলেছি যে দিস আর নট কনসিস্টেন্ট উইথ কোভিড, বাট তারপরেও আমরা বলেছি যে ইউ বেটার ফলো ইট আপ অ্যান্ড ডু আরটিপিসিআর, কারণ কোভিড প্যান্ডেমিকে এমন এটিপিক্যাল প্রেজেন্টেশন নিয়েও কোভিড পজিটিভ পেশেন্টরা এসছে, সেটা আমরা দেখেছি, আপনারাও যারা এখানে রেডিওলজিতে জড়িত তারাও দেখেছেন। আর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা যে কমেন্টগুলো করেছি যে ওপাসিটি গুলো গ্রাউন্ড গ্লাস ওপাসিটি হোক অথবা ক্রেজি পেভিং বা কনসোলিডেশন হোয়াটএভার, এগুলো কিভাবে আছে, এগুলো কি বায়োল্যাটারাল নাকি ইউনিল্যাটারাল, প্যাচি আছে নাকি ডিফিউজ আছে, লোবার নাকি নন লোবার, এইভাবে। আর এক্সটেন্ট অফ অ্যাবনরমালিটির ক্ষেত্রে এই পার্সেন্টেজের ব্যাপারটা রিসেন্টলি এসছে, আমরা শুরুতে এইভাবে করিনি, আমরা শুরুতে গ্রেডিং করেছি মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার। এই স্লাইডটা খেয়াল করেন, আমরা শুরুতে খুব সহজভাবে গ্রেডিং করেছি, এবং এটা একটা বড় কারণ হচ্ছে আমরা আমাদের ক্লিনিশিয়ানদের সাথে কথা বলেছি এবং দে আর অ্যাকচুয়ালি ভেরি ভেরি অ্যাটাচড উইথ আস। প্রত্যেকটা সিটি নিয়ে ওদের সাথে আমাদের কথা হয় বা হয়েছে। তো ওদের কথা হলো উই আর নট ট্রিটিং ইয়োর সিটি স্ক্যান, উই আর ট্রিটিং আওয়ার পেশেন্ট। সো আমরা অনেক দেখেছি এরকম যাদের সিটিতে সিভিয়ার বা মডারেট চেঞ্জেস রয়েছে, বাট the patient was okay, he was his oxygen saturation was 85 or 90%. সো ওই ক্ষেত্রে ওরা আমাদের সিটি স্ক্যানের দিকে ক্লিনিশিয়ানরা তাকায়নি, তারা পেশেন্টকে সিমটোমেটিক্যালি এবং অন্যান্য ক্লিনিক্যাল সিনারিও বা ব্লাড পিকচার দেখে তারা ট্রিট করেছে। দে ডিড নট ট্রিট অ্যাকর্ডিং টু আওয়ার সিটি ফাইন্ডিং। আবার কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই এটা নট ইন 100%, কিছু কিছু ক্ষেত্রে আমাদের সিটি সিভিয়ারিটি বা সিটি গ্রেডিংটাকে ওরা মূল্য দিয়েছে এবং সেইভাবে ট্রিট করেছে যদি সেটা তাদের ক্লিনিক্যাল সিমটমের সাথে ম্যাচ করে। সেই জন্য বেসিক্যালি আমাদের এখানে এই গ্রেডিং নিয়ে আমরা এতটা মাথা ঘামাইনি, আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার এরকম রাফলি বলে দিয়েছে এবং clinicians were happy and they had no objection. তারপরেও আমরা যেভাবে করেছি একটু করে বলি যে গ্রাউন্ড গ্লাস ওপাসিটির ক্ষেত্রে এখানে খুব সহজে আমরা আগে গ্রেডিং করেছি যে 3টা যদি ফোকাল অ্যাবনরমালিটি থাকে এবং অ্যাবনরমালিটি গুলো যদি লেস দেন 3 সেন্টিমিটারের সাইজ হয় তাহলে আমরা এটাকে মাইল্ড বলেছি। যদি ওপাসিটি বা অ্যাবনরমালিটি আইদার একটা গ্রাউন্ড গ্লাস অথবা আপনার কনসলিডেশন যদি 3টার বেশি হয়, ডায়ামিটার যদি 3 সেন্টিমিটারের বেশি হয়, আমরা এটাকে মডারেট বলেছি। সিভিয়ার বলেছি যদি সেই সাথে আমরা আর্কিটেকচারাল ডিস্টরশন দেখেছি। সো ইট ওয়াজ ভেরি সিম্পলি গ্রেডেড। আর এখানে আরো কিছু বলতে চাই যে গ্রেডিং নিয়ে, কারণ এখানে অনেক স্টাডি হয়েছে গ্রেডিং এর সাথে ক্লিনিক্যাল আউটকামের। তো দেখা গেছে যে ক্লিনিক্যাল সিমটমস আর নট প্যারালাল টু সিটি ফাইন্ডিং।
And as everybody of us know that asymptomatic patients may have typical viral pneumonia features and positive RT-PCR. Some cases with clinical improvement and turning negative RT-PCR still show pneumonia persistence and even occurrence of new lesion. তো এই ব্যাপারগুলো, এই ডিসক্রিপেন্সি গুলো আমরা ফেস করেছি এবং আপনারা নিশ্চয়ই অনেকে ফেস করেছেন। এই ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে we need more investigation of the relationship between CT grading and clinical outcome. CT grading এ আরো কিছু স্টাডি আছে, যেমন কেউ বলেছে যে CT staging এর সাথে অক্সিজেন স্যাচুরেশনের একটা কোরিলেশন আছে, বাট দ্যাট ইজ নট ভেরি স্ট্রং। ইটস এ উইক নেগেটিভ কোরিলেশন। উইক নেগেটিভ কোরিলেশন বলতে বোঝাচ্ছে যে আমরা সিটিতে যদি খুব সিভিয়ার চেঞ্জ পাই বা মডারেট চেঞ্জ পাই, সেটার ক্ষেত্রে অক্সিজেন স্যাচুরেশনটা হয়তো তাদের একটু কম থাকে, বাট এটা এতটা মানে কোরিলেট করে না। কিন্তু লিম্ফোসাইট কাউন্টের ক্ষেত্রে এটা বেশ ভালোই কোরিলেট করেছে, যদিও এটা নেগেটিভ কোরিলেশন। নেগেটিভ কোরিলেশন মানে হচ্ছে যে সিটিতে যদি আমরা বেশি চেঞ্জ পাই, মডারেট বা সিভিয়ার চেঞ্জ পাই, সেই ক্ষেত্রে লিম্ফোসাইট কাউন্টটা কমবে। আর সি রিঅ্যাক্টিভ প্রোটিনের ক্ষেত্রে বলা হয়েছে যে এটা তেমন কোনো কোরিলেশন নাই। তারপরেও কিছু কিছু সেন্টারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয়েছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের জন্য। কোথাও কালার কোডিং করা হয়েছে, সেটা ডিটেলস আমি যাচ্ছি না, আমি খুব শর্ট করে দিচ্ছি। এখানে যেমন একটা ছবি দেখানো হচ্ছে 3D। এখানে যে লাল স্পট গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিভিয়ারলি অ্যাফেক্টেড বা কনসোলিডেশন। যে গ্রিন এরিয়া যেগুলো, সেগুলো হচ্ছে গ্রাউন্ড গ্লাস ওপাসিটি, আর ব্লু এরিয়া গুলো হচ্ছে নর্মাল লাং। সো এইভাবে অনেকে কোয়ান্টিফাই করেছে এবং সফটওয়্যার ডাটা আপনাদের বলে দিয়েছে যে কত পার্সেন্ট ইনভলভমেন্ট আছে। আমরা কিছু কিছু ক্ষেত্রে পার্সেন্টেজ করেছি এবং আমি মেসেজ বক্সে দেখেছি অনেকে জানতে চেয়েছে আপনারা কিভাবে পার্সেন্টেজ করেছেন। তো আমরা খুব বেশি এভাবে পার্সেন্টেজ করিনি, কারণ আমাদের ক্লিনিশিয়ানরা আমাদেরকে খুব একটা এনকারেজ করেনি। তারপরেও যেসব কেসে আমরা করেছি সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা সেগমেন্টকে ভাগ করে নিয়েছি। প্রত্যেকটা সেগমেন্টকে আমরা পার্সেন্টেজ ওয়াইজ আমরা গ্রেডিং করে, তো 20টা সেগমেন্টে ধরেন প্রত্যেকটা কোন একটা সেগমেন্টে 5%, কোন একটা সেগমেন্টে 10%, কোন একটা সেগমেন্টে 15 or 20%, সবগুলোকে আমরা অ্যাড করে 20 দিয়ে ডিভাইড করে যে পার্সেন্টেজটা এসেছে সেটা আমরা বলেছি। সো ইটস ভেরি সিম্পল। আরেকটা কথা বলতে চাই, মেসেজ বক্সে অনেকে লিখেছে যে কখন আমরা সিটি মানে ইন্টারভাল সিটিটা করব। এটার ব্যাপারে ডিসক্রিপেন্সি আছে, এটা এখনো সবাই একমত হয়নি। আমাদের ট্রাস্টে, আমাদের হসপিটালে আমরা যেটা ফলো করেছি সেটা হচ্ছে যে 1 নম্বর কথা হচ্ছে ফলো আপ সিটিটা করেছি আমরা লো ডোজে। আমরা লো ডোজ সিটি করেছি 1। 2 নম্বর কথা হচ্ছে যদি আমরা দেখেছি যে তার ইনিশিয়াল সিটিতে তেমন কোনো ফাইন্ডিং পাওয়া যায়নি, নিয়ার নর্মাল, সেক্ষেত্রে আমরা 5 to 7 ডেজ পরে একটা সিটি করেছি, কারণ আমরা জানি যে র্যাপিড প্রোগ্রেশন ফেজটা হচ্ছে যে ফার্স্ট উইক অর 7 উইদিন ফার্স্ট উইক। তো সেক্ষেত্রে আমরা 5 to 7 ডেজে একটা ইন্টারভাল সিটি করেছি। যাদের ক্ষেত্রে দেখা গেছে যে ইনিশিয়াল সিটিতে নিউমোনিয়া আছে, তাদের ক্ষেত্রে আমরা ইন্টারভাল সিটিটা করেছি 10 to 14 ডেজ। এবং কিন্তু সেই ক্ষেত্রে যদি কখনো কখনো এমন হয়েছে যে পেশেন্ট ইজ হসপিটালাইজড এন্ড পেশেন্ট নিডস সিম্পটম ডিটেরিওরেটেড, সেই ক্ষেত্রে আমরা শর্ট ইন্টারভাল সিটি করেছি উইথ দ্য রিকোয়েস্ট ফ্রম দ্য ক্লিনিশিয়ান। এখানে আমি আরেকটা কথা একটু বলতে চাই, আমাদের দেশের সাথে এখানে একটা বেসিক তফাৎ আছে, সেটা হলো আমাদের এখানে ক্লিনিশিয়ানরা কোনো একটা সিটি স্ক্যান, ইভেন এক্সরেও, এমআরআই কথা বাদই দিলাম, এক্সরে সিটি যেটাই হোক, কোনো একটা রেডিওলজি ইনভেস্টিগেশন যখন তারা রিকোয়েস্ট করে তখন সেটা সিস্টেমে চলে আসে। সিস্টেম আমাদের দেশেও আছে, হসপিটাল সিস্টেম এখন অনেক হসপিটালে আছে, স্কয়ারে, অ্যাপোলোতে এবং বিএসএমএমইউতে হয়তো আছে, আমি জানি না। তো সেই ক্ষেত্রে এই রিকোয়েস্ট গুলো যখন আমাদের সিস্টেমে আসে তখন আমাদের রেডিওলজিস্টদের কাজ হলো সেই রিকোয়েস্টটাকে ভ্যালিডেট করা। আনটিল আনলেস উই ভ্যালিডেট অর ভেট দ্য রিকোয়েস্ট, নো ওয়ান ক্যান ডু দ্য সিটি। সো দ্যাট ইজ এন ইম্পর্টেন্ট রোল। আমি একটা ব্যাপারে বলতে চাই এখানে, যে আমাদের দেশে হয়তো ব্যাপারটা মানে আস্তে আস্তে হয়তো চালু হবে, যে ক্লিনিশিয়ানরা একটা রিকোয়েস্ট করলেন আর সাথে সাথে ওই পেশেন্ট যে কোনো একটা ডায়াগনস্টিক সেন্টারে যেয়ে কাগজ জমা দিয়ে ইনভেস্টিগেশনটা করে নিলেন। এটা এখানে আমরা কোনোভাবেই হয় না, এটা চিন্তা করা যায় না। এখানে যে কোনো একটা ইনভেস্টিগেশন রিকোয়েস্ট করার পরে ফার্স্ট থিং হচ্ছে সে একজন রেডিওলজিস্টকে কল করে বলে যে আমার একটা সিটি স্ক্যান দরকার এই পেশেন্টের, এই প্রবলেম নিয়ে আমি এই জন্য সিটি করতে চাই। তখন রেডিওলজিস্ট এটাকে অ্যাসেস করে যে তার সিটি স্ক্যানটা কতটা দরকার। তারপরে সে যদি হ্যাপি থাকে সে
তার যদি কোনো ইয়ে না থাকে তখন সেটা ভ্যাট করে বা সে অ্যাপ্রুভ করে, দেন ওই সিটি স্ক্যানটা করা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের যে আপনার ক্ল্যারিটি অফ ম্যানেজমেন্ট এটা অনেক ইমপ্রুভ থাকে, কারণ রেডিওলজিস্ট আগে থেকেই জানতে পারে যে এই পেশেন্টটার সিটি স্ক্যান হবে, এবং রেডিওলজিস্ট আগে থেকে অ্যাওয়ার থাকে, বিকজ কনসালটেন্ট তাকে ফোন করে ডিসক্রাইব করে পেশেন্টের কি সমস্যা, পেশেন্টের কতদিন থেকে সমস্যা, কেন সে সিটি করতে চাচ্ছে। So the reporting radiologist already know about that patient, and he is already aware that what CT scan is going to show him. So এটা একটা খুব বড় হেল্প করে আমাদের রেডিওলজি ম্যানেজমেন্টে। আমরা ফলো আপ সিটি করি। ফলো আপ সিটি ক্ষেত্রে আমরা যেভাবে বলি যে either patient is returning to normal, either it is improving, or the findings are stable, or it is deteriorating, or there are some fibrosis. এই টেমপ্লেট গুলো আপনার সব ব্রিটিশ সোসাইটি অফ থোরাসিক ইমেজিং ওয়েবসাইটে আছে, আপনাদের যাদের প্রয়োজন মনে হয় তারা এখান থেকে নিতে পারেন। এই স্লাইডটা আমি একটু রেখেছি। আনিস, আমি কি আরেকটু কথা বলতে পারবো? আমি শেষের দিকে আছি। হ্যাঁ জি জি ডক্টর জি, আপনি কন্টিনিউ করেন প্লিজ। আচ্ছা, এই স্লাইডটা আমাদের একটু দরকার এই জন্য, কারণ যখনই এই কোভিড প্যান্ডেমিক স্ট্রাইক করলো তখন আমাদের ডক্টর ফাতেমা অলরেডি বলেছে ওয়াশিংটন ডিসির কথা। এখানে ব্যাপারটা ঠিক এরকমই হয়েছে। আমাদের সমস্ত আউটপেশেন্ট ডিপার্টমেন্ট, সমস্ত ক্যান্সার পেশেন্ট, সমস্ত রেগুলার রুটিন সার্জারিগুলো ক্যান্সেল করা হয়েছে, এবং সেগুলোকে একটা আলাদা রুটে ভাগ করে দেওয়া হচ্ছে। যেমন আমাদের ট্রাস্টের আন্ডারে যে কটা হসপিটাল আছে তার মধ্যে একটা হসপিটালকে করা হয়েছে নন কোভিড হসপিটাল। এইখানে নন কোভিড পেশেন্টদেরকে ট্রিট করা হচ্ছে, নন কোভিড ক্যান্সার পেশেন্ট এবং নন কোভিড যে সার্জারিগুলো হচ্ছে সেগুলোকে আলাদা করে ওখানে রিরুট করা হয়েছে। তো সেই ক্ষেত্রে অনেক সময় যে আর্জেন্ট পেশেন্ট যেগুলো অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে আমাদের এখানে ইনভেস্টিগেশন করতে এসছে, তাদের ক্ষেত্রেও দেখা গেছে যে আমরা জানি না whether they are infected with COVID-19 virus or whether they have any positive symptoms or sign. তো সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি, আমাদের রয়্যাল কলেজ অফ রেডিওলজিস্ট থেকেও একটা গাইডলাইন এসছে। ইনিশিয়ালি যেটা আমরা করেছি, আমরা ওই পেশেন্টগুলোকে সিটি স্ক্যান, যে কোনো অ্যাকিউট অ্যাবডোমেনে যখনই আমরা সিটি স্ক্যান অ্যাবডোমেন এন্ড পেলভিস করেছি, আমরা সেই সাথে সিটি স্ক্যান চেস্টও করেছি, এবং অবশ্যই সিটি চেস্ট আমরা লো ডোজ এবং নন কন্ট্রাস্ট সিটি করেছি। তো এই ক্ষেত্রে আমরা যে ফ্লো চার্টটা ফলো করেছি সেটা হচ্ছে এইটা, যে লো প্রবাবিলিটি এবং হাই প্রবাবিলিটি। লো প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা যদি দেখেছি যে পেশেন্টের তেমন কোনো সিমটম নাই, তার জ্বর নাই, তার অন্য কোনো সিমটম নাই, সেক্ষেত্রে আমরা তাকে লো প্রবাবিলিটি এবং তাকে আমরা স্ক্যান করেছি নন কোভিড স্ক্যানারে। আর যাদের ক্ষেত্রে একটু প্রবাবিলিটি ছিল, লিম্ফোসাইট কাউন্ট লো ছিল, জ্বর ছিল, তাদেরকে আমরা কোভিড স্ক্যানারে স্ক্যান করেছি। তো এইভাবে আমরা সিটি স্ক্যানগুলোকে সেগ্রিগেট করেছি যাদের অ্যাকিউট সার্জিক্যাল কমপ্লেইন ছিল। কিন্তু এখন আমরা এটা করছি না, আমি ডিটেলসে যাব না, কারণ আমাদের হসপিটালে আমরা একটা স্টাডি করেছি এবং দেখেছি যে আমাদের এই এক্সেস সিটি স্ক্যানটা আমাদের রিসোর্সকে নষ্ট করেছে, এবং এটা তেমন কোনো মানে পেশেন্ট আউটকামকে ইমপ্রুভ করেনি। সেটা নিয়ে আমি আজকে বলবো না। আলট্রাসোনোগ্রামের ক্ষেত্রে একটু কথা বলে নেই। আলট্রাসোনোগ্রাম আমাদের দেশে, বাংলাদেশে কতটুকু করেছে আমি জানি না ঠিক। এখানে আমরা খুব বেশি ইউজ করেছি তা না, বাট এই আলট্রাসোনোগ্রামটা আমরা রেডিওলজিস্টরা খুব একটা ইউজ করিনি, বাট যারা আইটিইউ কনসালটেন্ট আছেন, ওখানে যে ম্যান পাওয়ার আছেন তাদের অনেকেই, এবং যারা আইটিইউ নার্স আছেন অনেকেই এই আলট্রাসোনোগ্রামটা করেছেন, এবং দে আর এক্সপার্ট অন ইট। আমি শুধুমাত্র একটু বলার জন্য এই স্লাইডটা রেখেছি যে আলট্রাসাউন্ড আমরা কি দেখবো। আলট্রাসাউন্ডটা খুব চমৎকার একটা ইনভেস্টিগেশন। এখানে নর্মাল লাং আপনারা যদি খেয়াল করেন, সরি আমার কার্সারটা কাজ করছে না, নর্মাল লাং এর যে ছবিটা আছে দেখেন, এখানে প্লুরাল মার্জিনের বরাবর প্যারালালি কিছু লাইন দেখা যাচ্ছে। দিস ইজ অ্যাকচুয়ালি নর্মাল। এটা বেসিক্যালি রিভারবারেশন আর্টিফ্যাক্ট অফ আলট্রাসোনোগ্রাম, কিন্তু এই আর্টিফ্যাক্টটা আমাদেরকে বলে দিচ্ছে যে দিস লাং ইজ নর্মাল। এই আর্টিফ্যাক্টটা যখন থাকে না, তখন আপনি ডান দিকের স্লাইডে লাংটা দেখেন, এখানে লম্বা করে একটা যে হোয়াইট লাইন দেখা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে বি লাইন। এই বি লাইনের মধ্যে কোনো ধরনের প্যারালাল লাইন বা এ লাইনগুলো নেই। এ লাইন ইজ নর্মাল, বি লাইন ইজ অ্যাবনর্মাল। যখন প্লুরাল নিচে, যেহেতু আমরা জানি যে কোভিড ইনফেকশন গুলো সাবপ্লুরাল ইনফেকশনটাই বেশি হয়, পেরিফেরাল ইনফেকশন বেশি হয়, তো প্লুরাল নিচে যখনই গ্রাউন্ড গ্লাস ওপেসিটি থাকে, যখনই কিছু চেঞ্জ থাকে, তখন ওই প্যারালাল এ লাইনটা আর থাকে না। সেই ক্ষেত্রে আমরা স্ট্রেট ওয়ে একটা লাইন দেখতে পাই, সেটাকে বি লাইন বলা হচ্ছে। অ্যান্ড দিস বি লাইন ইজ ভেরি ভেরি সেন্সিটিভ।
in diagnosing COVID patient. তারপরে যেটা হয় এই স্লাইডে এ স্লাইডে দেখেন এ লাইনটা আছে, বি স্লাইডে বি লাইনগুলো আছে, সি স্লাইডে বি লাইন আছে, সেই সাথে কিছু কনসলিডেশনের ছোট্ট একটা ফোকাস আছে যেটা এরো দিয়ে দেখানো। তারপরে স্লাইডে যেটা টোটালি কনসলিডেটেড লাং এবং এখানে একটু ইফিউশন আছে। পাশে আমি একটা ডায়াগ্রাম রেখেছি আপনাদেরকে এটা দেখানোর জন্য যে এই চেঞ্জেস গুলো কিন্তু একটা জায়গায় দেখলে হবে না, লাং চেস্ট ওয়ালটাকে ঘুরে ঘুরে দেখতে হবে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ল্যাটারাল এভাবে দেখতে হবে, কারণ এইখানে মেইন কাজটা করে হচ্ছে আপনার এই এআরডিএস দেখার জন্য। হ্যাঁ, কারণ এআরডিএস আমরা জানি যে ডিপেন্ডেন্ট লাংয়ে হয়, সেক্ষেত্রে আমাদের পেশেন্টকে একটু রোটেট করে দেখে নিতে হয় যে লাংসের কোন জায়গায় এই চেঞ্জগুলো আছে। আপনারা কিন্তু লাংসের সব জায়গায় এই চেঞ্জগুলো পাবেন না। দেখা গেল লাংসের চেস্টের অ্যান্টেরিয়রলি আপনি নর্মাল এ লাইন পাচ্ছেন, কিন্তু ল্যাটারালি আপনি বি লাইন পাবেন, পোস্টেরিয়রলি হয়তো দেখবেন যে কনসলিডেটেড লাং। সেই ক্ষেত্রে এটা খুব ভালো একটা কাজ করে এবং এটাকে ফোকাস বলা হচ্ছে মানে পয়েন্ট অফ কেয়ার ultrasonogram, POC, that means point of care ultrasound. So point of care ultrasound has a high sensitivity for pulmonary manifestation of COVID-19. It minimizes nosocomial spread. That is very important. We don't need to shift the patient to see whether the patient is improving or not. And এটা একটা বড় মানে সুবিধা এই আলট্রাসোনোগ্রামের। আর it can prognosticate and assess response to therapy as well. আমি একেবারে শেষে চলে এসেছি। COVID-19 আউটব্রেকে আমাদের রেডিওলজি ডিপার্টমেন্ট হোয়াট উই শুড নো, এক নম্বর কথা হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে আমরা যেটা করবো, আমাদের পোর্টেবল মেশিন থাকলে ভালো। আমাদের এখানে যেটা হচ্ছে, আমরা কোভিড যখন স্ট্রাইক করে আমরা একটা এক্সট্রা সিটি স্ক্যানার অ্যারেঞ্জ করা হচ্ছে, যেটা পোর্টেবল মিনস একটা বাইরে আমাদের হসপিটাল প্রেমিসের বাইরে ছিল সেটা, ওখানে কোভিড পেশেন্ট গুলোকে স্ক্যান করা হয়েছে। তারপরে আর এরপরে যেসব পেশেন্ট আসবে মাস্ক বা অন্যান্য প্রোটেক্টিভ ইকুইপমেন্টের কথা যেটা অলরেডি ডক্টর ফাতেমা দাজা বলেছে, এটা রয়্যাল কলেজ অফ রেডিওলজিস্ট একটা গাইডলাইন যে কাদের কাদের কি ধরনের প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আমরা ইউজ করব, ডিটেলস আমি যাচ্ছি না। আর তো এই হলো কথা, আপনারা সবাই সেফ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।